আসসালামু আলাইকুম। বিবি অনার্স প্রথম বর্ষ ব্যবস্থাপনা বিভাগের প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি এই করোনা মহামারী পরিস্থিতির মধ্যেও তোমরা নিজ গৃহে পরিবারের সবাইকে নিয়ে নিরাপদে আছো, ভালো আছো এবং সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে এই করোনা মহামারী পরিস্থিতির মধ্যেও আমরা নিয়মিতভাবে তোমাদের অনলাইন মাধ্যমে পাঠদান কার্যক্রম পরিচালনা করে আসছি। এরই ধারাবাহিকতায় আজ হিসাব বিজ্ঞানের নীতিমালা এই বিষয়ের অনলাইন ক্লাস নিয়ে আমি তোমাদের সাথে যুক্ত হচ্ছি। আমি মোহাম্মদ আবুল খায়ের, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, ডক্টর মালিকা কলেজ, ধানমন্ডি, ঢাকা। প্রিয় শিক্ষার্থী, তোমরা ভিডিওটি আপলোড দেওয়ার পর যারা ক্লাস দেখবে প্রত্যেকে কমেন্ট বক্সে তোমাদের শ্রেণী রোল উল্লেখ করবে। পাশাপাশি আজকের আলোচ্য বিষয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্স বা মেসেঞ্জারের মাধ্যমে প্রশ্ন করার সুযোগ পাবে। তোমাদের পক্ষ থেকে প্রশ্ন পেলে সে বিষয়গুলো পরবর্তীতে আবারও পুনরালোচনা করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। প্রিয় শিক্ষার্থী, ইতোমধ্যেই তোমরা প্রথম অধ্যায়ে হিসাব বিজ্ঞানের ভূমিকা এই অধ্যায়ের উপর অনেকগুলো অনলাইন ক্লাসে আমার সাথে তোমরা যুক্ত ছিলে। আজকেও এই অধ্যায়টি যেহেতু পুরোটাই তত্ত্বীয় বিষয়ের ওপর এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বছর যে প্রশ্নগুলো এসে থাকে তার এই অধ্যায়ের উপর ভিত্তি করেই করা হয়, অর্থাৎ এই অধ্যায় থেকে খ এবং ঘ বিভাগে একটি করে প্রশ্ন থাকবেই। সেজন্য তত্ত্বীয় অংশে যারা প্রস্তুতি নিতে চাও তাদেরকে এই অধ্যায়ের প্রশ্নগুলো ভালোভাবে শিখতে হবে। প্রিয় শিক্ষার্থী, আজকের অনলাইন ক্লাসে আমরা প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞানের ভূমিকা এই অধ্যায় থেকে হিসাব বিজ্ঞানের সীমাবদ্ধতা, হিসাব বিজ্ঞানের দুর্বলতা, হিসাব বিজ্ঞানের অসুবিধা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, হিসাব বিজ্ঞান যেহেতু প্রত্যেকটি প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল প্রদানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং প্রত্যেকটি প্রতিষ্ঠানকে তার প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করা এবং তার মাধ্যমে আর্থিক ফলাফল প্রদান করার অন্যতম মাধ্যমই হচ্ছে হিসাব বিজ্ঞান। এবং হিসাব বিজ্ঞান ছাড়া প্রতিষ্ঠানের কর্মরত কর্মকর্তা কর্মচারীদের মধ্যে জবাবদিহিতা এবং মূল্যবোধ যেহেতু সৃষ্টি করা যায় না এবং প্রতিষ্ঠানের স্বার্থ সংশ্লিষ্ট সকল পক্ষকে নির্দিষ্ট সময় পর আর্থিক ফলাফল প্রদান করার ক্ষেত্রে যেহেতু হিসাব বিজ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেজন্য সার্বিক দিক বিবেচনা করলে আমরা বলতে পারি হিসাব বিজ্ঞান প্রত্যেকটি প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তবে চিরাচরিত সকল জিনিসের মতো হিসাব বিজ্ঞানও ভুল ত্রুটি, দুর্বলতা, অসুবিধা এগুলোর ঊর্ধ্বে নয়। হিসাব বিজ্ঞানের অনেক গুরুত্ব রয়েছে, অনেক প্রয়োজনীয়তা রয়েছে। তার পাশাপাশি হিসাব বিজ্ঞানের ক্ষেত্রেও কিছু দুর্বলতা আমরা লক্ষ্য করতে পারি, কিছু অসুবিধা লক্ষ্য করতে পারি। এই অসুবিধা এবং দুর্বলতাগুলো বা সীমাবদ্ধতাগুলোই আজকের অনলাইন ক্লাসে আমরা আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী, চলো আর কথা না বাড়িয়ে আমাদের আলোচ্য বিষয়বস্তু হিসাব বিজ্ঞানের দুর্বলতা সেই স্লাইডের ওপর দৃষ্টিপাত করি। হিসাব বিজ্ঞানের দুর্বলতা বা সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করতে গেলে শুরুতেই আমাদেরকে একটি কথা বলতে হয় যে হিসাব বিজ্ঞানের মূল উদ্দেশ্য যেহেতু একটি প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল তার তথ্য ব্যবহারকারীদের নিকট সরবরাহ করা, তাই হিসাব বিজ্ঞানের গুরুত্ব প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত বেশি বা ব্যাপক। তবে হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে আমরা কিছু অসুবিধা, কিছু সমস্যা বা কিছু দুর্বলতাও কিন্তু লক্ষ্য করে থাকি। তাই হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে নানান ধরনের সুবিধার পাশাপাশি কতিপয় অসুবিধা বা সীমাবদ্ধতা বা দুর্বলতাও রয়েছে, সে কথা অস্বীকার করার কোনো সুযোগ নেই। তো হিসাব বিজ্ঞানের সীমাবদ্ধতা, দুর্বলতা বা অসুবিধাসমূহ আমরা উল্লেখ করছি। তার মধ্যে প্রথমেই যে অসুবিধা বা সীমাবদ্ধতা রয়েছে সেটি হচ্ছে আর্থিক ঘটনা লিপিবদ্ধকরণ। প্রিয় শিক্ষার্থী, অর্থের মাপকাঠিতে নিরূপণ করা যায় কেবলমাত্র সেই সমস্ত ঘটনাগুলোই শুধুমাত্র হিসাব বিজ্ঞানের মাধ্যমে লিপিবদ্ধ করা হয়, সংরক্ষণ করা হয়। কিন্তু একটি প্রতিষ্ঠানের জন্য এই আর্থিক বিষয় ছাড়াও অনেক গুরুত্বপূর্ণ কোনো বিষয় থাকতে পারে, যে বিষয়গুলো কিন্তু শুধুমাত্র অনার্থিক হওয়ার কারণে হিসাব বিজ্ঞানের মাধ্যমে সংরক্ষণ করা সম্ভব নয়। সেদিক থেকে যদি আমরা চিন্তা করি তাহলে দেখব যে শুধুমাত্র অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য বিষয় হিসাব বিজ্ঞানের আওতায় আসে। অনার্থিক কোনো বিষয়বস্তু সেটা যত গুরুত্বপূর্ণই হোক না কেন সেটি আর্থিক ঘটনা হিসেবে কিন্তু হিসাব বিজ্ঞানে লিপিবদ্ধকরণ করা হয় না। এই যে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার উপর আর্থিক ঘটনাগুলোকেই শুধুমাত্র লিপিবদ্ধকরণের একটি ব্যবস্থা হিসাব বিজ্ঞান করে, যার মাধ্যমে প্রতিষ্ঠানের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু লিপিবদ্ধ করার সুযোগ সৃষ্টি
করা যাচ্ছে না। এটি হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রধানতম সীমাবদ্ধতা বা সমস্যা। অর্থাৎ হিসাব বিজ্ঞানের মাধ্যমে আর্থিক ঘটনাগুলো লিপিবদ্ধকরণ করা হয়, সেটি যত কম গুরুত্বপূর্ণই হোক না কেন। বিপরীতে প্রতিষ্ঠানের অনার্থিক কোনো ঘটনা হিসাব বিজ্ঞানের মাধ্যমে লিপিবদ্ধ করা হয় না, সেটি যত গুরুত্বপূর্ণই হোক না কেন। 2. আয়কর নীতি। হিসাব বিজ্ঞানের অন্যতম একটি অসুবিধা হচ্ছে আয়কর নীতি। স্থানকাল পাত্রভেদে বিভিন্ন দেশে বিভিন্ন রকমের আয়কর নীতি প্রণয়ন করা হয় এবং প্রত্যেক অর্থ বছরেই আয়কর নীতির ক্ষেত্রে কিছু না কিছু পরিমার্জন করা হয়। আর এই পরিবর্তনের সাথে সামঞ্জস্য রেখে হিসাব বিজ্ঞানকে প্রতিষ্ঠানের আয়করযোগ্য আয় বের করার ক্ষেত্রে প্রতিনিয়তই কিন্তু সমস্যার সম্মুখীন হতে হয়। অর্থাৎ হিসাব বিজ্ঞানকে তার নির্দিষ্ট কাঠামোর মধ্যে রেখে প্রত্যেক বছরই প্রতিষ্ঠানের আয়কর বা আয় ব্যয়ের হিসাব সঠিকভাবে করা সম্ভব হয় না, কারণ আয়কর নীতি একটি পরিবর্তনশীল বিষয়। এই পরিবর্তনশীল বিষয়ের সাথে সামঞ্জস্য রেখে প্রতিষ্ঠানের হিসাব কার্য সম্পন্ন করার ক্ষেত্রে হিসাব বিজ্ঞানের কিছু সমস্যা রয়েছে, সীমাবদ্ধতা রয়েছে বা দুর্বলতা রয়েছে। 3. অর্থের মূল্য। প্রিয় শিক্ষার্থী, প্রচলিত হিসাব বিজ্ঞান বা হিসাবরক্ষণ ব্যবস্থায় অর্থের মূল্যকে সবসময় কিন্তু অপরিবর্তনশীল ধরা হয়, কিন্তু বাস্তবে অর্থের মূল্য কিন্তু অপরিবর্তনশীল নয়। অর্থের মূল্য প্রতিনিয়ত পরিবর্তনশীল। আমরা জানি সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের পরিবর্তন হয়। আজ থেকে 10 বছর আগের 100 টাকা এবং 10 বছর পরের 100 টাকার মূল্যমান কিন্তু এক নয়। অঙ্কের মূল্য সমান হলেও বাস্তবিক অর্থে তার মূল্য কিন্তু সমান নয়। অর্থাৎ আজ থেকে 10 বছর আগে 100 টাকায় যে পরিমাণ পণ্যদ্রব্য ক্রয় করা যেত, বর্তমানে 100 টাকায় কিন্তু সে পরিমাণ পণ্যদ্রব্য ক্রয় করা যায় না। আবার বর্তমানে 100 টাকায় যে পরিমাণ পণ্যদ্রব্য ক্রয় করা যায়, ভবিষ্যতে কিন্তু সে পরিমাণ পণ্যদ্রব্য ক্রয় করা সম্ভব নয়। অর্থাৎ সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যেরও কিন্তু পরিবর্তন করছে। আর হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে এই অর্থের মূল্যের পরিবর্তনের কোনো বিষয় বিবেচনায় আনা হয় না। ফলে এই অর্থের মূল্যের যে বা অর্থের মূল্য বা অর্থের সময় পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন, এই বিষয়টি উপেক্ষিত হয় হিসাব বিজ্ঞানে, যা এর অন্যতম একটি অসুবিধা বা সীমাবদ্ধতা। প্রিয় শিক্ষার্থী, হিসাব বিজ্ঞানের এর পরের যে সীমাবদ্ধতা রয়েছে সেটি হচ্ছে অতীত তথ্যের লিপিবদ্ধকরণ। প্রিয় শিক্ষার্থী, হিসাব ব্যবস্থায় অতীতে যে সকল ঘটনা সংঘটিত হয় সেগুলো কিন্তু সংরক্ষণ করা হয়। ভবিষ্যৎ ঘটনা সম্পর্কে পূর্বানুমান করে হিসাব রাখার কোনো ব্যবস্থাই কিন্তু হিসাব বিজ্ঞানে নেই। অর্থাৎ যেই ঘটনাগুলো ইতোমধ্যে ঘটেছে, শুধুমাত্র ঘটে যাওয়া সেই ঘটনাগুলোরই লিপিবদ্ধকরণ, সে শ্রেণীবিন্যস্তকরণ, সংরক্ষণ করা এবং আর্থিক ফলাফল প্রদান করাই শুধুমাত্র হিসাব বিজ্ঞানের পক্ষে সম্ভব। অনুমান করে ভবিষ্যৎকে ধারণা করে কোনো হিসাব বিজ্ঞান প্রস্তুত করতে পারে না। অর্থাৎ ঘটে যাওয়া ঘটনা, অতীতের তথ্য লিপিবদ্ধকরণই হিসাব বিজ্ঞানের একটি সীমাবদ্ধতা বা দুর্বলতা হিসেবে বিবেচিত হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, হিসাব বিজ্ঞানের এর পরের যে সমস্যা রয়েছে সেটি হচ্ছে বন্টন সমস্যা। প্রিয় শিক্ষার্থী, কোনো প্রতিষ্ঠানের যে স্থায়ী সম্পদগুলো রয়েছে বা অবস্তুগত সম্পত্তি, যেগুলো অর্থ বিনিয়োগ করে কয়েকটি বছরের মধ্যে বন্টন অবলোকন করা হয়, এই সমস্ত সম্পত্তি কার্যকরী আয়ুষ্কাল ভগ্নাবশেষ মূল্য সম্পর্কে যে অনুমানটা করা হয়, এই অনুমানটা সকল ক্ষেত্রে সঠিক নাও হতে পারে। হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে সম্পত্তির ক্ষেত্রে যে অবচয় এবং অবলোকন এবং যে অবচয়টা ধার্য করা হয়, এই সমস্ত ধার্য করার যে রীতি পদ্ধতি তা সবসময় সঠিক নাও হতে পারে, যেহেতু এটি একটি কৌশলের বা পদ্ধতির মাধ্যমে সম্পূর্ণ হিসাবটি করা হয়। ফলে হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে এটিও একটি অসুবিধা, সমস্যা বা দুর্বলতা হিসেবে কিন্তু বিবেচিত হয়ে থাকে। বিকল্প হিসাব রক্ষণ পদ্ধতি। প্রিয় শিক্ষার্থী, হিসাব রক্ষণের ক্ষেত্রে সকল প্রতিষ্ঠানেরই দুতরফা দাখিলা পদ্ধতি অনুসরণ করা হয় না। ছোট ছোট অনেক প্রতিষ্ঠান এখনও একতরফা দাখিলা পদ্ধতির মাধ্যমেই তাদের হিসাব সংরক্ষণ করে থাকে। অর্থাৎ হিসাব বিজ্ঞানের দুতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে আধুনিক পদ্ধতি, আর সনাতনী পদ্ধতি হচ্ছে একতরফা দাখিলা পদ্ধতি। অনেক ক্ষেত্রেই ছোট প্রতিষ্ঠানগুলো দুতরফা দাখিলা পদ্ধতির মতো আধুনিক হিসাব পদ্ধতি ব্যবহার না করে একতরফা দাখিলা পদ্ধতির মতো সনাতনী পদ্ধতি ব্যবহার করছে। অর্থাৎ হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে
একটি মাত্র পদ্ধতি কিন্তু সর্বজন গ্রহণযোগ্য নয়, এখানে পদ্ধতির বিকল্প রয়েছে। আর এই বিকল্প পদ্ধতি ব্যবহার কিন্তু হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে একটি সমস্যা বা সীমাবদ্ধতা হিসেবে চিহ্নিত করা হয়। এরপরে হিসাব বিজ্ঞানের যে সমস্যা বা সীমাবদ্ধতা রয়েছে সেটি হচ্ছে বোধগম্যতার অভাব। প্রিয় শিক্ষার্থী, হিসাব রক্ষণ সমাজের অধিকাংশ লোকের নিকট বিষয়টি এখনও কিন্তু যেমনই স্পষ্ট নয়, তত বেশি বোধগম্য নয়। যদিও অনেক ক্ষেত্রে হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা হিসেবে সর্বজন স্বীকৃতি প্রদান করা হয়, তবে হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে যে কৌশল, যে পদ্ধতির মাধ্যমে হিসাব প্রণয়ন করা হয়, হিসাব সংরক্ষণ করা হয়, সেগুলো শুধুমাত্র হিসাব বিজ্ঞান সম্পর্কে যাদের ধারণা রয়েছে বা জ্ঞান রয়েছে তারাই শুধু সেই সমস্ত বিষয় থেকে ধারণা লাভ করতে পারে। একজন সাধারণ ব্যক্তি বা হিসাব বিজ্ঞান সম্পর্কে ধারণা নেই এমন ব্যক্তির পক্ষে খুব সহজেই হিসাব বিজ্ঞানের এই ফলাফলগুলো বোঝা সম্ভব নয়। ফলে বোধগম্যতার ক্ষেত্রে যে সার্বজনীনতা, সেই সার্বজনীনতা হিসাব বিজ্ঞানে নেই, যেটি হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে একটি অসুবিধা বা সমস্যা। প্রিয় শিক্ষার্থী, এরপর হিসাব বিজ্ঞানের যে সমস্যা রয়েছে বা সীমাবদ্ধতা রয়েছে সেটি হচ্ছে প্রয়োগ নীতির ভিন্নতা। প্রিয় শিক্ষার্থী, হিসাব রক্ষণের প্রয়োগ নীতির ক্ষেত্রে কিছুটা ভিন্নতা লক্ষ্য করা যায়। যেমন অবচয় ধার্যের ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রয়োগ নীতি দেখা যায়, ফলে হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে এটিকেও একটি সীমাবদ্ধতা হিসেবে বিবেচনা করা হয়। অধিকাংশ ক্ষেত্রে সরলরৈখিক পদ্ধতি বা স্ট্রেট লাইন মেথড অফ ডেপ্রিসিয়েশন যদিও হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে ব্যবহৃত হয়, তবে হিসাব বিজ্ঞানে অন্য অনেক পদ্ধতি রয়েছে, যার মধ্যে দ্বিতীয় গুরুত্বপূর্ণ পদ্ধতিটি হচ্ছে সাম অফ ইয়ার ডিজিট মেথড। অর্থাৎ হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে অবচয় কোনটি ধরা হবে সেটি নির্ভর করবে যিনি হিসাব প্রণয়ন করছেন তার চিন্তাভাবনা এবং দৃষ্টিভঙ্গির ওপর। অর্থাৎ প্রয়োগ নীতির ক্ষেত্রে একটি মাত্র নীতি কিন্তু এখানে নেই, এখানে ভিন্ন ভিন্ন প্রয়োগ নীতির কৌশল বা কলা রয়েছে, যার জন্য প্রয়োগ নীতির ভিন্নতা বিবেচনা করে দেখা যায় হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে এটি একটি সীমাবদ্ধতা, দুর্বলতা বা সমস্যা। প্রিয় শিক্ষার্থী, এরপরে হিসাব বিজ্ঞানের যে সমস্যা রয়েছে সেটি হচ্ছে স্থায়ী সম্পত্তির প্রতিস্থাপন সমস্যা। প্রিয় শিক্ষার্থী, স্থায়ী সম্পত্তির ওপর অবচয় ধার্যের উদ্দেশ্য হল ওই সম্পত্তির প্রতিস্থাপনের জন্য প্রয়োজনীয় তহবিল প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ উৎস থেকে সংগ্রহ করা। কিন্তু প্রচলিত হিসাব পদ্ধতিতে অতীতের মূল্যের ওপর অবচয় ধার্যের ফলে যে তহবিলের সৃষ্টি হয় তার দ্বারা সম্পত্তি পুনঃস্থাপন করা সম্ভব হয় না, কারণ ইতোমধ্যে সম্পত্তির প্রতিস্থাপন মূল্য অনেক বৃদ্ধি পেয়েছে। সুতরাং পরিবর্তনশীল মূল্য স্তরে সম্পত্তি প্রতিস্থাপন খুবই সমস্যার বিষয়। 5 বছর আগে একটি সম্পত্তি প্রতিস্থাপনে যে পরিমাণ অর্থ ব্যয় হতো, 5 বছর পরে কিন্তু সেই সম্পত্তির মূল্য যেহেতু অপরিবর্তিত থাকে না, পরিবর্তন হয়ে যায়, ফলে প্রতিস্থাপন ব্যয়ের ক্ষেত্রে এই একই মূল্য ধরে রাখার মাধ্যমে হিসাব করার ফলে এটি স্থায়ী সম্পত্তির প্রতিস্থাপনের ক্ষেত্রেও কিন্তু একটি অসুবিধা বা সীমাবদ্ধতা বা সমস্যার সৃষ্টি করে। প্রিয় শিক্ষার্থী, হিসাব বিজ্ঞানের পরের যে অসুবিধা রয়েছে সেটি হচ্ছে গোপন সঞ্চিতির প্রবণতা। প্রিয় শিক্ষার্থী, অনেক সময় ব্যবস্থাপনা ইচ্ছাকৃতভাবে আয় ব্যয়, সম্পত্তি ও দায়ের পরিমাণ কম বেশি দেখিয়ে গোপনে সঞ্চিতি সৃষ্টি করার একটি অভিপ্রায় তৈরি করে। এই গোপন সঞ্চিতি সৃষ্টির প্রবণতা হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে অন্যতম একটি অসুবিধা বা প্রতিবন্ধকতা হিসেবে কিন্তু বিবেচিত হয়। এরপরে হিসাব বিজ্ঞানের যে অসুবিধা রয়েছে সেটি হচ্ছে গোপনীয়তা প্রকাশ। প্রিয় শিক্ষার্থী, চূড়ান্ত হিসাব প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার দর্শনস্বরূপ। এতে প্রতিষ্ঠানের যাবতীয় সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব সম্পর্কে সমস্ত তথ্য প্রকাশিত হয়ে যায়। ফলে একটি প্রতিষ্ঠানের ব্যালেন্স শিট বা উদ্ধৃতপত্র দেখলেই সেই প্রতিষ্ঠানের মোট সম্পত্তি, মোট দায় এবং মালিকানা সত্ত্ব সম্পর্কে সহজেই ধারণা লাভ করা যায়। ফলে প্রতিষ্ঠানের যে গোপনীয়তা রয়েছে, যেটি শুধুমাত্র প্রতিষ্ঠানের ভিতরেই থাকার কথা, সেই গোপনীয়তাটা কিন্তু এই হিসাবের বিজ্ঞানের মাধ্যমেই কিন্তু রক্ষা করা সম্ভব হয় না, অর্থাৎ গোপনীয়তাটা প্রকাশের একটি সুযোগ সৃষ্টি হয়। আর প্রত্যেক প্রতিষ্ঠানের জন্য গোপনীয়তা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রিয় শিক্ষার্থী, হিসাব বিজ্ঞানের সবশেষ যে সীমাবদ্ধতা, অসুবিধা বা সমস্যা রয়েছে সেটি হচ্ছে মূলধন সংরক্ষণ করা যায় না। প্রিয় শিক্ষার্থী, মুদ্রাস্ফীতিজনিত কারণে একই পরিমাণ দ্রব্য বা সুযোগ সুবিধা ক্রয় করার জন্য ভবিষ্যতে পূর্বের চাইতে অধিক অর্থের প্রয়োজন হয়ে থাকে, যা কার্যত মূলধন হতে সরবরাহ করা হয়। আর এই মূলধন সংরক্ষণ করা যেহেতু
বর্তমান বাজার মূল্যকে বিবেচনা করে করা সম্ভব হয় না। ফলে মূলধন সংরক্ষণ করার ক্ষেত্রেও কিন্তু হিসাব বিজ্ঞানের কিছু সীমাবদ্ধতা, কিছু অসুবিধা বা কিছু সমস্যা পরিলক্ষিত হয়। প্রিয় শিক্ষার্থী, সব ক্ষেত্রেই যেমন কিছু না কিছু সীমাবদ্ধতা রয়েছে, তেমনি হিসাব বিজ্ঞানের ক্ষেত্রেও কিন্তু কিছু সীমাবদ্ধতা রয়েছে। যেখানে সমস্যা বা সীমাবদ্ধতা, সেখানেই কিন্তু সম্ভাবনা। তাই সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও এটা সর্বজন স্বীকৃত যে হিসাব বিজ্ঞান একটি প্রতিষ্ঠানের দর্পণ স্বরূপ। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমরা আমাদের অনলাইন ক্লাসে হিসাব বিজ্ঞানের সীমাবদ্ধতা, অসুবিধা বা দুর্বলতা নিয়ে আলোচনা করলাম। এ বিষয়ে তোমাদের কোনো সমস্যা থাকলে তোমরা প্রশ্ন করতে পারো। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ তোমরা আমার এই অনলাইন ক্লাসটি অত্যন্ত ধৈর্য সহকারে এবং মনোযোগ সহকারে দেখেছো, তাই তোমাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা। ইনশাল্লাহ পরবর্তীতে আবারও তোমাদের সাথে অনলাইন ক্লাসে যুক্ত হব, সেই প্রত্যাশা রেখে আজকের অনলাইন ক্লাস থেকে আমি বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। খোদা হাফেজ।